Hello viewers, welcome to my YouTube channel Shopix24 Learning. How are you? I am fine by the grace of Allah. ভিউয়ার আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নামটি ছিল শফিক্স ইজ ইংলিশ। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন করে রেখেছি Shopix24 Learning। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে এইচএসসি টু বিসিএস পরীক্ষার্থী যারা আছেন তারা ইংরেজি, বাংলা ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান শিখতে পারবেন বা রিভিশন করতে পারবেন। তাই আমি আমার চ্যানেলটির নাম পরিবর্তন করে রেখেছি Shopix24 Learning। আমার একটি মাত্র চ্যানেলে এইচএসসি টু বিসিএস এর সিলেবাসের যে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা ব্যাকরণ টপিকগুলো আমি পর্যায়ক্রমে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করব বা ক্লাস দেব। ভিউয়ার্স, আজকের ক্লাসটি রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় পার্ট। ইতিপূর্বে আমি রাইট ফর্ম ভার্বের উপর দুইটি ক্লাস বানিয়েছি। ওই দুইটি ক্লাস দুইটি ক্লাসের আমার ভিডিও সাউন্ড একটু কম হয়েছে, মানসম্মত হয়নি, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার। তাই আপনারা আরও যদি প্রয়োজন হয় ওই দুইটা ক্লাস দেখে নিতে পারেন। রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1 পার্ট 2। আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্বের পার্ট 3 অংশ। চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ভিউয়ার, আমি বোর্ডে 5টি সেন্টেন্সেস লিখেছি। এই 5টি সেন্টেন্স ছাড়াও আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ফ্রেজ লিখে রেখেছি। এই 5টি সেন্টেন্সেস এবং ফ্রেজ এই কয়েকটির রাইট ফর্ম ভার্বের অন্তর্ভুক্ত রুলগুলো আজকে আমরা রিভিশন করব। চলুন ভিউয়ার, আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডের ফার্স্ট সেন্টেন্সটি, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কাম। এটা একটা মজার একটা সেন্টেন্স। এটা অনেকেই জিজ্ঞেস করেন মুরব্বীরা যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, আবার ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এটা আসলে এর অনুবাদ ধরেন অনেকেই যে ইংরেজি কি ভাইবা বোর্ডে বা অন্য কোথাও। আসলে এটা নিয়ম রয়েছে। আপনারা জানেন আফটার প্রিপজিশন ও কনজাংশন উভয় রূপে ব্যবহৃত হয়। আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। আর আর কিছু প্রিপজিশন আছে যা কনজাংশন রূপে ব্যবহৃত হয়। তা যেসব প্রিপজিশন কনজাংশন রূপে ব্যবহৃত হয় আমরা জানি সেসব প্রিপজিশনের পরে ক্লোজ ব্যবহৃত হয়। তার মানে ক্লোজ বলতে অন সাবজেক্ট অর ফাইনাইট ভার্ব এই শব্দগুচ্ছ। তা আফটার আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে। তাই আফটার কনজাংশনটির রুল অনুযায়ী আমাদেরকে এই সেন্টেন্সটির কাম ভার্বটার কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। যারা আপনারা রাইট ফর্ম ভার্ব ভালোভাবে শিখেছেন তারা আশা করি এর উত্তরটা বা এই সেন্টেন্সটির রাইট ফর্ম ভার্বটা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন। দেখা যাক, আমরা যদি রুলে চলে যাই, ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ঘটনা। একটা হচ্ছে দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল, দ্য ডক্টর কাম মানে রোগী মারা যাওয়া এবং ডাক্তার আসা। দুইটি ঘটনা আসলে কোনটা একই সঙ্গে ঘটে না, তেমন একটা আগে বা পরে, হয় ডাক্তার আসবে আগে বা রোগী মারা যাবে আগে, এ ধরনের। এখানে নিয়ম হচ্ছে, আপনারা একটু খেয়াল করুন যে অতীতকালের দুইটি ঘটনা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে আফটার আর বিফোর দ্বারা যদি সেই দুটি সেন্টেন্স যুক্ত থাকে তাহলে নিয়ম হচ্ছে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় আর আফটারের আগে
পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা সহজ কথাই বলতে পারি যে আফটার দ্বারা অতীতকালের দুইটি ঘটনা যুক্ত হলে আফটারের পরে বা ডানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, আর বাকি যে ক্লোজটি বা ঘটনাটি তা পাস্ট ইনডিফিনিট হবে। আমরা এই সেন্টেন্সটিকে অন্যভাবেও বলতে পারি যে আফটার দ্য ডক্টর, এখানে আমরা হ্যাড কাম নেব এবং আফটার পরে যদি পাস্ট পারফেক্ট, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট ফর্ম হচ্ছে হ্যাড কাম। আমি একটু আগে বললাম যে আমরা এই সেন্টেন্সটা অন্যভাবে ব্যবহার করতে পারি, লিখতে পারি যে আফটার দ্য ডক্টর হ্যাড কাম দ্য পেশেন্ট ডায়েট, অথবা দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তার মানে আফটারের সঙ্গে যে ক্লোজটি রয়েছে পাস্ট পারফেক্ট, তা আমরা একবারে বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি, এবং আরেক পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ক্লোজটি তা আমরা বাক্যের শেষে ব্যবহার করতে পারি। আবার আমরা কি করতে পারি, যেমন এখানে লিখেছি যে শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লোজটা ব্যবহার করলাম, তারপর আফটারের সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর এই সেন্টেন্সটির রাইট ফর্ম ভার্ব হচ্ছে হ্যাড কাম, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থ হলো যে ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। তার মানে আগে ডাক্তার এসেছে, এটা পাস্ট পারফেক্ট করতে হবে, রুগী মারা গেছে, পরে এটা হল পাস্ট ইনডিফিনিট। তার মানে আপনারা খেয়াল রাখবেন যে অতীতকালে দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি তুলনামূলকভাবে আগে ঘটে তা পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। আর এই ক্ষেত্রে যদি পরে থাকে তার মানে আফটার কনজাংশন রূপে ব্যবহৃত হবে, তখন আফটারের পরে আমাদেরকে যে ঘটনাটা আগে ঘটেছিল অর্থাৎ পাস্ট পারফেক্ট নিতে হবে, বাকিটা পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি সেন্টেন্স 2A বা এক্সাম্পল 2। এখানে দেখতে পাচ্ছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। এটা ঠিক তাই, ওই যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আবার যদি আমরা বলি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আসার পূর্বে বা আগে রোগীটি মারা গেল। এই ক্ষেত্রে আসলে রোগী মারা যাওয়ার ঘটনাটা আগে ঘটছে, ডাক্তার পরে এসেছে। তাহলে এখানে যেহেতু আগে বা পূর্বে কথা আছে, এখানেও নিয়ম হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিফোরের আগে যে ক্লোজটি রয়েছে তা হলো পাস্ট পারফেক্ট। তাহলে আমরা জানি অতীতকালে দুইটি ঘটনা আগে পরে ঘটনা যদি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত করা হয়, আর সেই সেন্টেন্সের কনজাংশন যদি বিফোর আফটার হয়, তাহলে একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা নিঃসন্দেহে এই সেন্টেন্সটি রাইট ফর্ম ভার্ব করতে পারি এই কাম ভার্বের, তা হচ্ছে খেম, খেম বা কেম। কি জন্য আমরা বিফোরের আগের ক্লোজটি পাচ্ছি পাস্ট পারফেক্ট, তাহলে নিশ্চয়ই পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট। দ্যাট ইজ ওয়াই বিফোরের পরে যে ক্লোজটা রয়েছে তা পাস্ট ইনডিফিনিট হবে। এই জন্য এই সেন্টেন্সটির রাইট ফর্ম ভার্ব হচ্ছে খেম বা কেম। বিভাগ চলে যাচ্ছে 3 নম্বর সেন্টেন্সে বা 3 নম্বর এক্সাম্পল। এখানে দেখতে পাচ্ছি আই শ্যাল গো টু লন্ডন, আই শ্যাল গো টু লন্ডন। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, যে আমি লন্ডনে যাব। আফটার পরে, আই গেট ভিসা মানে ভিসা পাওয়ার পরে, ভিসা পাওয়ার পরে আমি লন্ডনে যাব। আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি রিভিশন করলাম যে বিফোর বা আফটার, বিফোর বা আফটারের সাথে যদি অতীতকালের দুইটি ঘটনা যুক্ত হয় তাহলে একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট ইনডিফিনিট হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর এক্সাম্পলে আফটার রয়েছে, তাহলে আফটারের তারা আরেকটা রুল রয়েছে। এই রুলটা হয়তো আপনারা অনেকে জানেন বা জানেন না। আচ্ছা, তাহলে যারা জানেন না তারা শিখুন, আর যারা জানেন তাদের রিভিশন হোক। আফটারের সঙ্গে যদি একটা ফিউচার মানে ফিউচার আর একটা প্রেজেন্ট, এই দুইটা ঘটনা যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট রুল রয়েছে। রুলটা কি, যে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট আর তার আগেরটা ফিউচার ইনডিফিনিট হবে। অর্থাৎ আমরা মুখস্থ রাখবো কি, যে কোনো ফিউচার ঘটনা বা ফিউচার ইনডিফিনিট টেন্সের পরে যদি আফটার পাওয়া যায় তার পরবর্তী ক্লোজটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো এই আই শ্যাল গো টু লন্ডন আফটার, তাহলে এই আমরা এখানে দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে আফটার কনজাংশন রয়েছে,
আমরা এটা কি জানলাম যে এই ক্ষেত্রে আফটার পরবর্তী ক্লোজটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো সঠিক কারেক্ট ফর্ম অফ ভার্ব হবে গেট ভার্বের, তা হচ্ছে হ্যাভ গট, হ্যাভ গট। তার মানে আই শ্যাল গো টু লন্ডন, আমি লন্ডনে যাব আফটার আই হ্যাভ গট ভিসা, মানে ভিসাটা পাওয়ার পরে। তার মানে আমি ভিসা পেয়েছি, লন্ডন যাব। হ্যাঁ ভিউয়ার, মাঝখানে আমি একটু কথা বলে নেই আপনাদের সঙ্গে। আমি ইউটিউবে একদম নতুন, আমি এই জন্যে আমি এই যে হোয়াইট বোর্ডে ব্যবহার করতেছি। আমার এই যুগে আমার ক্লাসটি মানসম্মত নয় আমি মনে করি। তা আমাকে কেউ অবহেলা করবেন না বা ডিসঅনার করবেন না যে এই ডিজিটাল যুগে এই ধরনের হোয়াইট বোর্ডে ক্লাস। তা আমি এই মানে ছোটোর থেকেই বড় হয় আমি এই শুরু করেছি, আপনারা আমাকে উৎসাহিত করবেন। আর এবার আমরা 4 নম্বর এক্সাম্পল আমি আবার উপরে লিখতেছি, দেখুন। To walk is a good exercise. হ্যাঁ ভিউয়ার দেখুন, শুরুতে ভার্ব রয়েছে ব্র্যাকেটে, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াক মানে হাঁটা, তা হাঁটা একটি ভালো ব্যায়াম বা অভ্যাস। তা হাঁটা একটি ভালো, ওয়াক মানে তো হাঁটা। আসলে ওয়াক এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয় বা নাউন ফ্রেজ হয়। তাহলে ওয়াক যেহেতু ভার্ব, ওয়াকের আলাদাভাবে ওয়াক নাউন রূপে ব্যবহৃত হয়, যেমন এ ওয়াক হয়। কিন্তু এখানে ওয়াকটা যেহেতু ভার্ব, এখানে আমাদেরকে এই ওয়াক ভার্বের গ্রান্ট ফর্ম নিতে হবে। এই ওয়াক ভার্বটির কারেক্ট ফর্ম হচ্ছে এই সেন্টেন্সে ওয়াকিং। এটা এখন জেরান্টে রূপান্তর হলো, কি জন্য? এই সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে। আমরা জানি এই জেরান্ট হলো নাউনের কাজ করবে, নাউনকে নির্দেশ করে, অর্থাৎ নাউন যেখানে যেখানে ব্যবহৃত হয় জেরান্ট সেখানে সেখানে ব্যবহৃত হয়। তাই আবার আমরা এই ওয়াকিং তো এটা তো হলোই, এটা তো কারেক্ট। আবার আমরা এখানে টু ওয়াকও ব্যবহার করতে পারি। আসলে প্রশ্নে ইনফিনিটিভ দিয়ে কারেক্ট ফর্ম করা এটা সাধারণত করা হয় না, পরীক্ষার প্রশ্নে করা হয় না। এই জন্য আমরা যদি এই ভার্বকে যদি সাবজেক্ট রূপে ব্যবহার করতে হয় তাহলে আমরা জেরান্ট রূপে করবো, ইনফিনিটিভ নয়। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর সেন্টেন্স আমি লিখতেছি, দেখুন। আই লাইক জাস্ট টু ওয়াক। আমি ভালোবাসি বা পছন্দ করি হাঁটা। আসলে দেখুন তো, লাইক কোন ধরনের ভার্ব একটু খেয়াল করুন, আপনারা একটু ভার্বের ক্লাসিফিকেশনে চলে যান। লাইক মানে পছন্দ করা। বলুন তো ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? যারা অবজেক্ট চেনেন, আমরা জানি অবজেক্ট হচ্ছে কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আমি আবার বলছি, কোনো বাক্যের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে তাকে অবজেক্ট বলে। তাহলে লাইক পছন্দ করা, আমি কি পছন্দ করি, তাহলে এই এই পছন্দ করার একটা আমরা মিনিং আসতেছে, সেটা হচ্ছে নাউন হচ্ছে। তাহলে লাইক এখানে ট্রানজিটিভ। তাহলে আমি পছন্দ করি, যেমন যদি আমি লিখি যে আই লাইক ধরেন যে মিউজিক, আমি গান পছন্দ করি। আই লাইক টি, আমি চা পছন্দ করি। আচ্ছা, আই লাইক বানানাস, আমি কলা পছন্দ করি।
তাহলে আমরা সব কি পাচ্ছি? নাউন পাচ্ছি। আবার যদি বলা হয় যে আই লাইক, আমি পড়া পছন্দ করি, আই লাইক রিড। এখন যদি আমি পড়া পছন্দ করি, এই রিড হচ্ছে, এটা তো নাউন না, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি পড়া পছন্দ করি, তখন আমাকে এই রিড ভার্বটাকে এই নাউনের মতো নাউন রূপে ব্যবহার করতে হবে, অর্থাৎ জেরান করতে হবে, মানে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। যেহেতু ট্রান্সিটিভ ভার্ব পরে অবজেক্ট নেয়, আর অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়, অথবা নাউন ফ্রেজ হয়। তাহলে এখানে যদি কোনো ট্রান্সিটিভ ভার্বের পরে যদি অন্য ভার্ব নাউন রূপে ব্যবহৃত হয়, তাকে আমাদেরকে জেরান করতে হবে, অথবা ইনফিনিটিভ। এখানে আমরা যেহেতু প্রশ্নে সাধারণত ইনফিনিটিভ উত্তর করতে বলা হয় না, জেরান করতেই বলা হয়, দ্যাট ইজ হয় এই লাইকের পরে আমাদেরকে এখানে জেরান করে দিতে অকিং। এটা হচ্ছে রাইট বা কারেক্ট। আই লাইক ওয়াকিং। আবার আই লাইক টু ওয়াক, এটাও হবে, কিন্তু প্রশ্নে মানে পরীক্ষার হলে আসলে ইনফিনিটিভ দেওয়া হয় না, জেরান্ট জেরান্ট চাওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একজন জ্ঞান ভিক্ষুক মানুষ, অল্প জ্ঞানের অধিকারী। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটি লাইক, আমার ক্লাসটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আমি নতুন একজন ইউটিউবার। আমার উদ্দেশ্য আমার অর্জিত জ্ঞান, যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি, ইংরেজি, বাংলা, দ্বিতীয়, সাধারণ জ্ঞান, আমি এই চ্যানেলের মাধ্যমে বিতরণ করতে চাই। আসলে জ্ঞান বিতরণ করলে কমে না, বাড়ে। তা আমি বাড়ানোর উদ্দেশ্যে বিতরণ করতেছি। আপনারা আমাকে উৎসাহিত করবেন। এবার আমরা দেখতে পাচ্ছি আমি কয়েকটা ফ্রেজ লিখেছি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ব্র্যাকেটে ইন অর্ডার টু, ইউজ টু, বি বা গেট ইউজ টু। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মুখস্থ রাখতে হবে। আমি আপনাদের একটা রুল লিখতেছি না, বলতেছি। আমরা তো প্রিপজিশন সম্পর্কে জানি। প্রিপজিশন যেমন কয়েকটি প্রিপজিশন লিখতেছি: টু, ইন, অ্যাট, ফর, বাই, আফটার ইত্যাদি। দেখুন, আমরা জানি প্রিপজিশনের ক্ষেত্রে টু ছাড়া বাকি সকল প্রিপজিশনের পরে ভার্বের জার্ন ফর্ম বসে। আমি আবার বলছি, টু ছাড়া বাকি সকল প্রিপজিশনের পরে ভার্বের জার্ন ফর্ম ব্যবহৃত হয়। যেমন আমার বোন, মাই সিস্টার, is fond of reading novels. আমার বোন উপন্যাস পড়তে ভালোবাসে। এখানে ফন্ড অফ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জবাব রয়েছে। তাহলে এই জন্য যে অফ একটা প্রিপজিশন, তারপরে যে ভার্বটা আসবে তার জার্ন হবে। টুর চলে যায়, দেখেন টুর উদাহরণ দেই, যে টুর পরে, যেহেতু টুর পরে কোনো ভার্বের জার্ন ফর্ম ব্যবহৃত হয় না, শুধু টুর পরে, তাহলে কি হয়? টুর পরে ভার্বের বিয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন আই ওয়ান্ট, যেমন আমি ইংরেজি শিখতে চাই, তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এই যে টু, এরপরে ভার্বের এই যে বেস ফর্ম ব্যবহৃত হলো লার্ন। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন। এখন একটা মজার বিষয় হচ্ছে যে এমন কিছু ফ্রেজ রয়েছে যে সব ফ্রেজের শেষে টু রয়েছে। আবার বলতেছি, এমন কিছু ফ্রেজ রয়েছে যে সব ফ্রেজের শেষে টু রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু,
আবার ইন অর্ডার টু, ইউজ টু, বি বা গেট ইউজ টু। আমি আরো কিছু টু যুক্ত ফ্রেজ লিখতেছি, ইয়ের টু, অ্যাবাউট টু, লাইকলি টু, yet to, about to, likely to, be able to। এই কয়েকটি ফ্রেজ, yet to ফ্রেজ, about to ফ্রেজ, likely to ফ্রেজ, be able to ফ্রেজ। আবার আমরা ডান পাশে দেখতে পাচ্ছি look forward to, with a view to। আমি এখান থেকে in order to এই ফ্রেজটি এখানে নিয়ে এসেছি। আমি আবার নিয়ে আসলাম ইউজ টু। ইউজ টু একটা ফ্রেজ, কিন্তু একটা মডাল ভার্ব। ইউজ টু, দেখুন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি অর গেট ইউজ টু, এই তিনটা ফ্রেজ। এখানে আমি কয়েকটা ফ্রেজ লিখেছি জানেন, ইয়েট টু, বি অ্যাবাউট টু, লাইকলি টু, বি এবল টু, ইন অর্ডার টু, ইউজ। এসব ফ্রেজ, এসব ফ্রেজ। এখন এই সব ফ্রেজের পরে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই ফ্রেজগুলোর পরে বেস ফর্ম বসে, বেস ফর্ম অফ ভার্ব। যেমন আমি আবার রিপিট করছি, ক্লাসটা একটু লেংদি হচ্ছে, কিন্তু আপনাদের শেখার বিষয় আছে এখানে, যে ইয়েট টু, অ্যাবাউট টু, লাইকলি টু, বি এবল টু, ইন অর্ডার টু, ইউজ টু, এই ফ্রেজগুলো, এই ফ্রেজগুলোর পরে যে কোনো ভার্বের বেস ফর্ম বসবে, এটা আপনারা মুখস্থ রাখবেন। কিন্তু লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি অবলিক গেট ইউজ টু, এই তিনটা ফ্রেজের পরে ভার্বের রান ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। একটা উদাহরণ দেই, যেমন ইয়েট টু। আপনারা কি ইয়েট টুর মিনিং জানেন? ইয়েট টু অর্থ কি? অ্যাবাউট টু হয়তো জানেন, লাইকলি টু, এই কয়টা টুর আপনারা আমি একটা করে উদাহরণ দিচ্ছি, লিখতেছি না, আপনারা শুনুন। ইয়েট টু মানে বাকি আছে, কোনো কিছু করার বাকি আছে। যেমন তার ইংরেজি শেখা বাকি আছে, হয়তো কিছু শিখছে, কিছু শিখে নাই, তাহলে হবে হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। তার এখানে আসার বাকি আছে, তাহলে হি ইজ ইয়েট টু কাম হিয়ার। অ্যাবাউট টু হয়তো কেউ আমার সাবজেক্ট কোনো কিছু করতে প্রস্তুত নিয়েছে, তাকে বাংলায় বলা হয় উদ্যত, মানে রেডি বা গেট প্রিপেয়ার্ড, সেই ক্ষেত্রে অ্যাবাউট টু ব্যবহৃত হয়। যেমন বৃষ্টি হবে হবে ভাব, মানে আকাশে মেঘ করেছে, মেঘ ডাকছে, তখন এটা যে ইট ইজ ইবল টু, সরি, ইট ইজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হবে হবে ভাব। তারপর লোকটা মরে বলে, মানে মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে লোকটা মরে বলে বা লোকটা মরে মরে ভাব, তখন ব্যবহৃত হবে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। আবার লাইকলি টু, এটা হচ্ছে সম্ভাবনা। যেমন আমার আগামীকাল রাজশাহী যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আই অ্যাম লাইকলি টু গো টু রাজশাহী টুমরো। আই অ্যাম লাইকলি টু গো টু রাজশাহী টুমরো। তারপরে তাহার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে হি ইজ লাইকলি টু বি আ চেয়ারম্যান। তখন বি এবল টু, বি এবল টু হচ্ছে সক্ষম। যেমন আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, এখানে কিন্তু আপনার টেল বা সি হবে না, তখন ভাষা বলার ক্ষেত্রে স্পিক ব্যবহৃত হয়। তাহলে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এটা আমরা বিকল্পভাবে ব্যবহার করতে পারি, যে আই অ্যাম অ্যাবল টু স্পিক ইংলিশ। আই অ্যাম অ্যাবল টু স্পিক ইংলিশ, এই সেন্টেন্সটির সমার্থক সেন্টেন্স হচ্ছে
আই ক্যান স্পিক ইংলিশ। বি মানে তো জানেন আমি যা, ইন অর্ডার টু অর্থ উদ্দেশ্য। যেমন আমি কিছু বই কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম, পাস্ট ইনটেন্স, যে আই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম বুকস। আবার বলছে আমি কিছু বই কেনার উদ্দেশ্যে বা জন্যে বাজারে গিয়েছিলাম, এটা পাস্ট ইনটেন্স। আমরা পাস্টে করবো, পাস্টের ঘটনা, যে আই ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম বুকস। ইউজ টু হচ্ছে একটা মডাল ভার্ব, এটা হচ্ছে অতীতের অভ্যাসগত ঘটনাকে নির্দেশ করে, সেটা নিয়মিত হোক আর অনিয়মিত হোক। তবে ইউজ টুটা আসলে অতীতের নিয়মিত অভ্যাসগত কর্ম বা ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ম্যারাডোনা ফুটবল খেলতেন, আমার দাদা রোজ নদীতে গোসল করতেন, এ ধরনের। ম্যারাডোনা ফুটবল খেলতেন, তাহলে ম্যারাডোনা ইউজ টু প্লে ফুটবল। সেই ক্ষেত্রে তাহলে আপনি বুঝতে পারলেন যে এই কয়টা ফ্রেজের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এবার চলে যায় লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু বি অবলিক গেট ইউজ টু। আপনারা এর আগে জানতে পেরেছেন যে এই কয়টা ফ্রেজের পরে ভার্বের জিরাম ফর্ম ব্যবহৃত হয়, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে এক উদাহরণ দিই, লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ প্রতীক্ষা করা, কারো জন্য অপেক্ষায় থাকা। যেমন আমি তার সাক্ষাতের আশায় আছি, মানে তার সাথে আমি তার সঙ্গে দেখা করব, এই জন্য আমি তার অপেক্ষায় করতেছি, এই জন্য হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং হিম। আচ্ছা, তাহলে এখানে আসলে লুক ফরওয়ার্ড টু এটা একটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, মানে ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। এই জন্য আমরা জানি যে ফাইনাইট ভার্ব সেন্টেন্স তৈরি করে। তাহলে এখানে যদি আমরা লিখি, একটু ব্যাখ্যা করি আপনাদের, যে আই লুক ফরওয়ার্ড টু, এটা পুরো লুক ফরওয়ার্ড টু পুরোটা ভার্ব রূপে ব্যবহৃত হচ্ছে ফাইনাইট ভার্ব। যেহেতু ফাইনাইট ভার্বই তো সেন্টেন্স তৈরি করে, আর তো ফাইনাইট ভার্বের প্রয়োজন নেই, তাহলে অন্য ভার্বটা নিশ্চয়ই কি নন ফাইনাইট হবে। আপনারা জানেন যে সিম্পল সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব থাকে, আর বাকি যদি ভার্ব আসে তা অন্য পার্ট অফ স্পিচ রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ নন ফাইনাইট হবে। অন্য ভার্ব আসলে নন ফাইনাইট। নন ফাইনাইট কি পার্টিসিপল বা ইনফিনিটিভ বা জেরান্ড। জেরান্ড এটা আমাদেরকে জেরান্ড করতে হবে, যেহেতু টু আসি আগে থেকে, এই জন্য এটা হবে যে মিটিং। যদি আমরা মিট ভার্ব নিই, যে আমি তার সাথে দেখা করার অপেক্ষায় আছি বা দেখা করার আশায় আছি। তেমনি উইথ এ ভিউ টু শব্দের ফ্রেজটির অর্থ হচ্ছে উদ্দেশ্য। আবার দেখেন ইন অর্ডার টু অর্থ উদ্দেশ্য, কিন্তু ইন অর্ডার টুর পরে হবে ভার্বের বেস ফর্ম। আর উইথ এ ভিউ টু এই ফ্রেজটির বাংলা অর্থ উদ্দেশ্য বা জন্য, ইন অর্ডার টু এর মতো, কিন্তু উইথ এ ভিউ টুর পরে আমাদেরকে জিরাম করতে হবে। যেমন আমি কিছু বই কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম, এটা হবে আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। কিন্তু এই উইথ এ ভিউ টু স্থলে যদি আমরা ইন অর্ডার টু ব্যবহার করি, তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। আবার এখানে পরবর্তী উদাহরণ যাচ্ছে বি বা গেট ইউজ টু। আসলে আমরা জানি শুধু ইউজ টু এটা হচ্ছে আপনার মডেল ভার্ব, তারপরে অতীতকালের নিয়মিত যে অভ্যাসগত কর্ম তা বোঝায়। যেমন ম্যারাডোনা ফুটবল খেলতেন, যে ম্যারাডোনা ইউজ টু প্লে ফুটবল। কিন্তু এই ইউজ টুর পূর্বে যদি আমরা বি ভার্ব নিই, যেমন আই অ্যাম ইউজ টু, আপনি খেয়াল করুন যে আই অ্যাম ইউজ টু। এরপরে আমরা একটা ভার্ব নেব, যে চা খাওয়া ধরলাম, টেক। টেক কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার এখন অনেক পরীক্ষা এসেছে, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, অন্যান্য চাকরি পরীক্ষায় এটা বেশি এসেছে, এটা গুরুত্বপূর্ণ। যে আই অ্যাম ইউজ টু টেক টি। আমি আবার আপনাদের খেয়াল করে দিই, এখানে এই সেন্টেন্সে অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব। যেহেতু অ্যাম এই সেন্টেন্সটি তৈরি করতেছে, তাহলে তো অন্য ভার্বের প্রয়োজন নেই। তা অন্য ভার্ব যদি এসে যায়, তাহলে সেই ভার্বটাকে আমাদেরকে অবশ্যই নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। দ্যাট ইজ ওয়াই আই অ্যাম ইউজ টু পরে যে ভার্বটা আমরা নিব, সেটা আমাদেরকে নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। আমরা এটাকে জিরান্ডে রূপান্তর করবো, এই জন্য এখানে আমরা টেকিং। আপনারা মনে রাখবেন কি, যে সিম্পল সেন্টেন্স রয়েছে, আমরা জানি সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব ধারণ করে।
ফাইনাইট ভার্বের পরে যদি ওই সেন্টেন্সে আরো ভার্ব পাই আমরা, আমাদেরকে জেরান্ডে রূপান্তর করতে হবে। অন্য অন্য সেন্টেন্সে হয়তো ইনফিনিটিভ হয়, তাহলে আপনারা একটু জেরান্ড আর ইনফিনিটিভের দুইটা টপিক যদি আপনারা একটু রিভিশন করেন তাহলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা রাইট ফর্ম ভার্বের আরেকটা রুল রিভিশন করতে পারেন, তা হলো ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স। এটা আপনারা গ্রামারে রিভিশন করতে পারেন। ইফ ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স আমি একটু আপনাদের রিপিট করে দেই। ইফ ক্লজের প্রধানত তিনটা রুল রয়েছে, যেমন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যে ইফের সঙ্গে সাধারণত প্রেজেন্ট সিম্পল ব্যবহৃত হলেও পরের ক্লোজটি হয় ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট। আবার ইফের সাথে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হলে পরবর্তী ক্লোজটি হয় ফিউচার পাস্ট। ফিউচার পাস্ট এর কোনো টেন্স নাই, এটা আমাদের বানানো। ফিউচার পাস্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আবার ইফের সঙ্গে যদি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় তাহলে পরবর্তী ক্লোজটি হয় ফিউচার ফিউচার পাস্ট পারফেক্ট। ফিউচার পাস্ট পারফেক্ট এটা আমাদের বানানো, অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ পাবলিক কুড হ্যাভ প্লাস ভার্ব 3। অথবা আপনারা এটা দিকে দেখতে পারেন যে ই প্লাস প্রেজেন্ট সিম্পল, ই প্লাস পাস্ট সিম্পল, ই প্লাস পাস্ট পারফেক্ট। এখানে আপনাদের আমি শর্ট করে বুঝে দিই, তাহলে আপনারা কোনোদিন ভুল হবে না। যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, ইফের সঙ্গে প্রেজেন্ট সিম্পল থাকলে পরবর্তী ক্লোজটা হয় ফিউচার ইনডিফিনিট। আসলে এই ইফযুক্ত এই শর্তকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয় শর্তকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, তৃতীয় শর্তকে বলা হয় থার্ড কন্ডিশনাল। তাহলে ইফের সঙ্গে কেন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কন্ডিশনালে যে প্রেজেন্ট সিম্পল, এখানে প্রেজেন্টের স্থলে পাস্ট সিম্পল আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এই পাশে উইল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, তা হবে উড। হয়ে গেল, মানে ইফের সঙ্গে পাস্ট সিম্পল, তাহলে ফিউচার পাস্ট অর্থাৎ উইলের আমরা পাস্ট ব্যবহার করবো। এই পাশে প্রেজেন্টের পাস্ট ব্যবহৃত হলো, তো এখানেও আমরা পাস্ট ব্যবহার করবো, উইলের স্থলে উড। আবার অর্থভেদে কুডও নেওয়া যায়। এবার আমরা চলে আসি যে এই থার্ড কন্ডিশনে, যে ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স। ইফের সঙ্গে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা এই পাশে কি করব, উইলের তো উড করলে আমি তার তখন পারফেক্ট করতে হবে, আর পারফেক্ট তো হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া তো পারফেক্ট হয় না। এই জন্য আমরা এখানে নেবো সাবজেক্টের পরে উড, আর এটা তো মডেল ভার্ব, তারপরে তখন হ্যাড আসবে না, মডেল ভার্বের পরে হ্যাভ বসে বি বসে, এই জন্য উড হ্যাভ। আর হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে ভার্ব 3 সেখানে, এই জন্য হবে ইফের সঙ্গে পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী ক্লোজ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ প্লাস ভার্ব 3। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য। আশা করি আপনারা কিছু না হলে কিছু উপকৃত হয়েছেন। তা আজকের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। বেস্ট অফ লাক, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।